বিডিআর হত্যার ঘটনা নিজ মুখে স্বীকার করে পেশে গেলেন সেনাপ্রধান। জানতে পুরো ভিডিওটি দেখুন। বিডিআর পিলখানাদের নিয়ে সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্র যাওয়ার আগে দেখা করেছে। তারাই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আলটিমেটলি আউট হবে। স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার। উনি নিজের মুখে যে বিডিআর হত্যার বিচার করার জন্য এই রিকোয়েস্ট সেনাপ্রধানের কাছে পাঠানোর পরেও তার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবিদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। অস্ত্র সবাই তারা লুট করেছে, তারা ফায়ার করেছে, এবং সেগুলো তো আসলে আপনারা মিডিয়ারাই কভার করেছিলেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিক্রম মিশ্র আসার পরেই কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ছিল যে কমিশন হবে, এরপরে এটা কমিশন হবে না, তারপরে এখন বলতেছে হবে কি কমিটি হবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্র যাওয়ার আগে দেখা করেছে এবং লুকিয়ে দেখা করেছে, এবং এই নিউজটা সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আলোচনা কি হয়েছে, এটা আমি এর আগে বলেছি যে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে, আমি একটা সোর্স থেকে পেয়েছি যে চুক্তি যেগুলো হয়েছে এগুলো যেন পাবলিকলি প্রকাশ করা না হয়। আমি আবার দেখতেছি যে ওই আইন উপদেষ্টা বলেছে যে চুক্তিগুলো প্রকাশ করা হবে, এখন কিন্তু প্রকাশ করেনি কিন্তু। হ্যাঁ, এতেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওদের একটা প্রেশার আছে। এবং আজকে আবার একটা নতুন তথ্য পেলাম যে তারা নাকি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াইছে, তারপরে এখানে এই 16 ডিসেম্বর উপলক্ষে ভ্যাটার্ন এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে, আমাদের কিছু ভ্যাটার ওদের দেশে যাবে, ওদের দেশে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাট এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ এটা সো সিম্পল একটা জিনিস, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলই হয়, এখানে বাই ইন পার্সন কেন দেখা করতে হবে। আমার কাছে সে পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারাই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আলটিমেটলি আউট হবে। শেষ করি, এটা হচ্ছে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে, স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার। এবং এটা বাংলাদেশের জনগণও জানবে, সরকারও জানবে যে স্টিল মানে আমাদের সরকারের সাথে যেটা হচ্ছে, মানে ইউনূস সরকারের সাথে যেটা হচ্ছে, তার সাথে সবাইকে দেখিয়ে দেওয়া যে স্টিল হি ইজ এ বিগ স্টেক হোল্ডার। এটা হচ্ছে ওদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে আমি মনে করি। বাট এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমরা রিটায়ার্ড অফিসার যারা আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা কমিশন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং শুধু হলেই হবে না, আমাদের পছন্দ অনুযায়ী এটার যারা এটা করবেন সদস্যদের নিয়োগ করতে হবে। ধন্যবাদ। মেজর সুমন, আমরা কি ধরেন জেনারেল ওয়াকারের 5ই অগস্টের আগে যে ভূমিকা বা ওনার যে রোল, এটাকে কি আমরা ওভার এস্টিমেট করছি? মানে আমরা কি ওনাকে ধরেন একটা ইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছি কিনা, যে উনি হচ্ছেন দেবতা, উনি এটি করে দিয়েছেন, এমন একটা মানসিকতা আমরা দেখছি। এই সুযোগটাকে কি উনি ব্যবহার করছেন? মানে কিছু প্রশ্ন, কিছু কার্যক্রমে, যেমন ধরেন ভারতের যে বিক্রম মিশ্রি আসলেন পররাষ্ট্র সচিব, তিনি তার সঙ্গে যে গোপন বৈঠক করলেন, আমরা জানি যে এটা ডক্টর ইউনূস বা সরকারের ওই লেভেলে কনসার্ন ছিল না, এটা গোয়েন্দা সংস্থা জানতো, উনি জানতেন একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক। তো এটা এক ধরনের অডাসিটি না, যে একটা সেনা প্রধানের সঙ্গে বৈঠক হবে, রাষ্ট্র জানবে না, এজেন্ডা জানবে না। এটাকে কিভাবে দেখেন? উনি কি সরকারের ভেতরে সরকার হয়ে বসে আছেন কিনা? মানে আপনি কি মনে করেন? আপনার পর্যবেক্ষণটা একটু শুনি, কারণ অনেক কিছুতেই আমরা দেখি যে ওনার মানে আপত্তি থাকে, ওনার এই থাকে, ওনার ওই থাকে, আমরা তো সব খবরই পাই। আপনাকে দিয়ে একটু যদি শুনি আপনার কাছ থেকে সংক্ষেপে। যেটা বলা, মানে কেউ কিন্তু প্রথম কথা অফিসিয়ালি ভারতীয় পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে না যে এই ধরনের একটা আলোচনা বা মিটিং বা গোপন মিটিং আপনি যেটাকে বলছেন সেটা হয়েছে, বলা হচ্ছে না। বাট সবাই জানে যে সেটা হয়েছে। এখন জিনিসটা হলো একটা সাধারণ পারসেপশন। গোপন মিটিং কখন হবে? যখন গোপনীয় কোনো জিনিস বা সিক্রেট কোনো কিছু আলাপ হবে। এখন ভারতীয় একজন সচিব বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে গোপন মিটিং কেন করবেন বাংলাদেশে বসে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো সবাই যে জিনিসটা বলা হচ্ছে লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়ে তখন তার কাছে রিচ করা হয়, আমি অ্যাকচুয়ালি সেটা রিফিউট করব, খণ্ডন করে বলবো যে 4 দিন আগে অ্যাকচুয়ালি এই যে আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে যে বিক্রম মিশ্র মিটিং করবেন সেটা ফাইনালাইজ হয়, 4 দিন আগে হয়, উনি আসবার আগেই। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, মুস্তাফিজ কিছুটা কভার করেছে যে কি কি ব্যাপার নিয়ে কথা হয়েছে, এবং মুস্তাফিজ ক্লিয়ারলি বলেছে যে তার যথেষ্ট সন্দেহ আছে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস আলাপ করবার জন্য
সে সেনাপ্রধানের সাথে দেখা করেছে কিনা। তো আমি একটা আমার ইনফরমেশনটুকু বলছি এবং আমি আপনাকে ইনসাইড ইনফরমেশন বলছি। প্রথম কথা বলেছি এটা একটা সেট আপ মিটিং ছিল। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে সব জায়গা থেকে জানতো না, বাট সরকারও কিন্তু জানতো, সরকারের কিছু মহল জানতো, ইভেন পলিটিক্যাল দিক থেকেও দু একজন জানতো যে এই ধরনের একটা মিটিং সে করবে সেনাপ্রধানের সাথে। এখন মিটিংটা গোপন রাখা হলো কেন? গোপনীয় কিছু তো আলাপ হয় না, সাধারণভাবে আমরা বুঝি সৌজন্য সাক্ষাৎ। ভারতীয় দিক থেকে এটা চাল, এবং আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন এটা যে লিক করা সেটাও কিন্তু ভারতের পক্ষ থেকেই করা হয়েছে। যদিও আমরা ইনসাইড ইনফরমেশনটা আমরা পাই ভারতীয় দূতাবাস এবং ভারতীয় রয়ের মাধ্যমে এটা লিক করা হয় যে তার সাথে মিটিংটা হয়েছে। কেন? সেটা অ্যাকচুয়ালি পারপাসটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে বিশ্বকে দেখানো যে এটা একটা 111 টাইপের সরকার, সেনা সমর্থিত, যেখানে সেনা প্রধানের একটা বড় ভূমিকা বা সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। সুতরাং এখানে যদি নিপীড়ন হয়ে থাকে, এখানে যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে, সেটাতে সেনাবাহিনী অবশ্যই একটা স্টেক হোল্ডার, সেটা দেখানো। 2 নাম্বার জিনিস যেটা হচ্ছে যে সেনাবাহিনীকে একটা জায়গায় নিয়ে আসা এবং তাকে বোঝানো যে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকাটা এখন বেশি। সুতরাং যদি সেনাবাহিনী বেশি দিনও থাকে, যেহেতু ভারতের ব্লেসিং আছে, সেনাবাহিনী বেশি দিন থাকে, ভারতের বা এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকে, ভারতের দিক থেকে কোনো আপত্তি নাই। এটা আমার ধারণা, এই কারণে তারা এটা করেছে। আর ওইখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমার কিছু ধারণা আছে, সেটা হচ্ছে যে জিনিসগুলো ড্রোন, এখানে আমি জেনারেল ওয়াকারকে একটু ক্রেডিট দিব 3টা পয়েন্টে। একটা হচ্ছে সীমান্তে ড্রোন দেখা যাচ্ছে, এগুলা কি আমাদের অ্যাক্টিভিটি কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাইনরিটি ইস্যুতে সংখ্যালঘুদের নির্যাতন। 3 নম্বর সীমান্তে বিভিন্ন ধরনের ঘটনা এবং সীমান্তকে কড়াকড়ি দেওয়া। এই 3টা ব্যাপারে কথা হয়েছে মুস্তাফিজ, এখানে এই ড্রোন নিয়েও কথা হয়েছে। বাট সেখানে জেনারেল ওয়াকার তাকে বলেছে যে আমাদের আর্মির ক্যাপাসিটি এবং ডক্ট্রিন অনুযায়ী এখানে ড্রোনের কোনো ভূমিকা এবং ড্রোন আমাদের সেনাবাহিনীর কোনো অংশ না। আমরা ড্রোন ওয়ারফেয়ারেও নাই, আমাদের ড্রোন নাই। আপনাদের ইন্টেলিজেন্স আছে, সেটাই তো যথেষ্ট জানবার জন্য যে এখানে সত্যি কোনো ড্রোন আছে কিনা এবং সেটা কোন পক্ষ থেকে। প্লিজ ডোন্ট আস্ক এনি কোশ্চেন যেটা আমাদেরকে বিব্রত করে। মাইনরিটির ব্যাপারে উনি সরাসরি বলেছেন যে আপনাদের গণমাধ্যম এবং আমাদের গণমাধ্যম এই 2টা মিলাই আপনারা যদি দেখেন সেটার উত্তর তো আপনি পেয়ে যাবেন, আমার কাছে তো জিজ্ঞাসা করার দরকার নাই। এবং যখন বর্ডার সিকিউরিটির ব্যাপারে বলা হয়েছে, উনি সেইটাতে বলেছেন যে এটা তো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার জিজ্ঞাসা করবার কথা, আপনারা আপনাদের চ্যানেলেই সেটা আলাপ করে নিতে পারেন। আমার কাছে এই প্রশ্নগুলা আমার জন্য বিব্রতকর। সুতরাং জেনারেল ওয়াকার যে এই 3টা পয়েন্টে খুব স্ট্রংলি তাকে বলেছে, আমি তাকে সাধুবাদ জানাই। বাট আমি সাধুবাদ কোন জায়গায় জানাবো না জেনারেল ওয়াকারকে। এবং জেনারেল ওয়াকার স্যার, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি যে আপনি জানেন এবং জানতেন যে এই মিটিংটা লিকড হবে। যদি মিটিংটা সত্যি একটা সাধু উদ্দেশ্যে হয়ে থাকে এবং সৌজন্য সাক্ষাৎকার হয়ে থাকে, যেখানে হ্যাঁ এই ধরনের কিছু ব্যাপার আলোচনা হয়েছে, আপনি কেন সেই জিনিসটা, আপনার তো আইএসপিআর আছে, অথবা আপনি সরকারকে কেন বলেন না যে জিনিসটাকে বলা হোক যে এমন একটা জিনিস হয়েছে, ঝেড়ে কাশেন আপনারা, তাতে আপনাদের উপরে আস্থাটা বাড়বে। আপনাকে এই যে কনক সারোয়ার যে প্রশ্নটা করলেন যে অ্যাকচুয়ালি 5ই আগস্টের পূর্ববর্তী অন্যান্য জায়গা থেকে এটা কি হাইপের উপরে আমরা এই জায়গায় নিয়ে গেছি আপনাকে, আমি বিশ্বাস করতে চাই না। লিডারশিপের দরকার ছিল সেই সময়, আপনি অন্তত 3 তারিখ থেকে সঠিক ভূমিকাটা পালন করেছেন, বাট সেখানে 3 থেকে 5 শেষ হয়ে যায় নাই। আমরা চাই সঠিক ভূমিকার সামনেও থাকবে। এখন আরেকটা জিনিস আছে যেটা আপনার আশা করি আপনি বলবেন। এই মিটিং এ বিক্রম মিস্ত্রি আপনাকে একটা 15 পয়েন্টের একটা তালিকা দিয়েছে, মানে আমরা বলি ডোন্ট ডু দ্যাট। তালিকাটা কাইন্ড অফ ডোন্ট ডু দ্যাট, মানে কি তারা চায় না যে বাংলাদেশের সরকার বা সেনাবাহিনী এই জিনিসগুলো করুক। তার মধ্যে কি ধরনের আছে, স্বাভাবিকভাবে বলা আছে যে যেই বিভিন্ন কোর্স এবং যৌথ প্রশিক্ষণ সেই জিনিসগুলো যাতে বন্ধ না হয়। ভারতের থেকে যে ডিফেন্স পারচেজের ইনিশিয়েটিভটা পতিত স্বৈরাচারী হাসিনা শুরু করেছিল, সেটাই যাতে কন্টিনিউ হয়, সেই জিনিসটা যাতে আরো, কারণ তাদের তো সেখানে টাকা পয়সার ব্যাপার আছে। এবং ডিফেন্স জয়েন্ট ডিফেন্স যেই ফোরামগুলো আছে সেটাতে বাংলাদেশ যাতে আলাদাভাবে কোনোটাতে না জয়েন না করে, এমন অনেক আছে। আমাকে একজন বলেছে যে সেটাতে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড বা অন্যান্য যেগুলো সেন্সিটিভ ভারতের সংশ্লিষ্টতা চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা বলেছেন যে সেটা 2 দেশের সম্পর্ক নষ্ট করবে, সেটাও যাতে না হয়। তো এটা কি সত্যি এই ধরনের কিছু ছিল? আমি জানি যতদূর আপনি সেটার ব্যাপারে, তালিকাটার ব্যাপারে তার সাথে কোনো আলোচনা বা অল্টারকেশনে কাউন্টার কোনো
আর্গুমেন্টে যান নাই, সেটা আমি জানি। বাট এই ধরনের জিনিসগুলো তারা যদি বলে থাকে, সেই ক্ষেত্রে আপনার অবস্থান কি এবং কেন আপনার কাছে তারা এটা বলবে? দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনার কাছে এই ধরনের কোনো তালিকা তো তাদের দেওয়ার প্রশ্ন না, সেটা তাদের আস্পর্ধা। সো এই জায়গাটাতে ক্লিয়ার করা দরকার। জেনারেল হাসান নাসির যে জিনিসটা বলেন সেই ব্যাপারে আমি কি একটু আসতে পারি কনক ভাই? অবশ্যই আপনি ওই যেই বঞ্চিত অফিসারদের কথা যেটা বলছিলেন, এবং এই ক্ষেত্রে দেখেন স্যার, এই বঞ্চিত অফিসার আপনি টাকা পয়সা বা তাদেরকে যে ক্ষতিপূরণ সেটার কথা বলছিলেন, অবশ্যই আমি যদিও আবেদন করি নাই, আমার নিজস্ব একটা ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউর কারণে করি নাই, কারণ এই অন্তর্বর্তীকালীন বা এই সেট আপের কাছে আমি কিছু চাবো না। বাট যারা অ্যাকচুয়ালি চাচ্ছে বঞ্চিত হিসাবে যে আন্দোলনটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু টাকা পয়সা বা র্যাঙ্কের জন্য না। তারা যেটা বলতে চাচ্ছে বা তাদের যে স্পিরিটটা হচ্ছে, দেখো আমরা এই ধরনের অ্যাসেট ছিলাম, একটা দেশের সেনাবাহিনীর, গর্বিত সেনাবাহিনীর একটা বড় সম্পদ ছিলাম, চক্রান্ত করে বা আমরা বিভিন্ন ফোরামে এই পতিত স্বৈরাচারী হাসিনা বিডিআর হত্যাকাণ্ড এগুলো নিয়ে কথা বলেছি বলে তোমরা আমাদেরকে বের করে দিছো। বাট আমাদের মাধ্যমে যে সেনাবাহিনী বা জাতি উপকৃত হতে পারতো, আমাদেরকে সেই সুযোগটা দাও যে দেখো আমরা জাতির জন্য কতটুকু এবার দিতে পারি, সেনাবাহিনীর জন্য কতটুকু দিতে পারি। আমি কি চাই সেটা পরের কথা, বাট দেখো, কারণ আপনারা দেখবেন স্যার, আপনার সাথে তো সেই সমস্ত অফিসারের অনেকেরই যোগাযোগ আছে। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ যে যেখানে আছে, দেশে বা বিদেশে, সবাই নিজেদেরকে প্রচন্ড ভালো জায়গায় নিয়ে গেছে তাদের পরিশ্রম, মেধা এবং দক্ষতার মাধ্যমে। সেই মেধা এবং দক্ষতা কেন আমরা কাজে লাগাবো না? এবং কাজে লাগানোর এই জায়গায় আমি বলি স্যার, এই যে কমিশনগুলো হচ্ছে, সেই কমিশনে এই আমরা যে এখন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন বলছি, সেখানে তো আমার মনে হয় ম্যাক্সিমাম পসিবল অফিসার, রিটায়ার্ড অফিসার যারা বলছি, আপনি বলবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, তারা স্বাভাবিকভাবেই আসবে, কারণ তারা ঘটনার অনেক কিছু জানে। এই ক্ষেত্রে আমি বলি যে গুম কমিশনের ব্যাপারে অবশ্যই তারা একটা ভালো একটা পদক্ষেপ। বাট আমার আশা হবে এই কমিশন, যেটা কমিশন আমি চাইবো, কমিটি আমি চাইবো না, সেটাতে ম্যাক্সিমাম পসিবল আর্মি অফিসার থাকুক, এবং গুম কমিশনও আর্মি অফিসার, রিটায়ার্ড আর্মি অফিসার দেয়া হোক। না হলে কি গুম কমিশনের উপর কিন্তু আমার আস্থা চলে যাচ্ছে। সরি, এই কারণে না যে তারা গুমের তদন্ত করতেছে তা না, তদন্তটা যেই প্রক্রিয়ার মধ্যে আরো মানে সঠিকভাবে হওয়ার কথা, আমার সেই জায়গায়, যেমন আমরা প্রথমে যে লিস্টটা দেখলাম, সেই লিস্টে যে নাম আমার কাছে দেখে মনে হলো ডিজিএফআর ডিজি অফিসে গিয়ে তার অনার বোর্ডের কেউ মোবাইলে ছবি তুলে সেই ছবিটা দিয়ে তারপর বলতেছে এদের নাম পাঠাও। আমি তো যাচাই বাছাই করব যাতে আমরা প্রকৃত যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে ধরতে পারি। আমি এমন কোন নাম হেওয়াই নিয়ে আসবো না, যেহেতু অনার বোর্ড থেকে নেওয়া হয়েছে। আমি কেন বলছি, এক একজনের নাম দুইবার করে আসছে, আপনারা চেক করে দেখবেন, ডিজিএফ অফিসে, ডিজির অফিসে যান, নামগুলো ঠিক এইভাবে আছে। কারণ একজন মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, দুইবার তার নাম আসছে। এখন সেইভাবেই আসছে, সেই নাম চলে আসছে। যাদের আমি জানি একজনের সময় কোনো গুম হয় নাই, তার নাম আসছে। এগুলা প্রশ্নবিদ্ধ করবে, দুর্বল করে ফেলবে আপনাদের জায়গা। এবং যেই ড্রাফট আপনারা পাঠাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই ড্রাফটটা যদি আপনারা তাকায় দেখেন, যে সেটা একটা প্রাইমারি স্কুলের ছাত্র সেই ধরনের কাঁচা হাতের ড্রাফট করে না। প্লিজ এই সমস্ত দুর্বলতা কাটাতে পারেন যদি আপনারা আপনাদের জনবলটাকে সঠিক জায়গা থেকে সঠিক লোক নিয়ে করতে পারেন। সুমন ভাই, ধরেন অনেকেই ধরেন ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে গেছে, এবং আপনাকে বিডিআর এর এই হত্যাকাণ্ডের পরপরই আপনার যে প্রতিবাদী ভূমিকা বা আপনার যে রোল, আপনি আমার এখানে ইন্টারভিউতে বলেছেন যে আপনি এই ঘটনার কয়েকদিন পরে আপনাকে ডিজিএফআই তে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, 2.5 দিন ধরে আমাকে নির্যাতন করছে, এবং যে এটার মূল ব্যক্তি ছিল পরবর্তীতে ব্রিগেডিয়ার রাশিদুজ্জামান, সে কিন্তু অলরেডি দেশ থেকে পালিয়ে গেছে। জি, ব্রিগেডিয়ার রাশিদুজ্জামান পালিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমি বলি যে আরেকজন যে ছিল কর্নেল ইমরান ইবনে রৌফ, তার নাম তো আমি কোথাও দেখছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।